ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজনীন মুন্নি, নিবেদন করছি জিপিএচ ইস্পাত। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানালো, এবারের 70% প্রার্থী ব্যবসায়ী। ব্যবসায়ীদের নির্বাচনে বিপুল অংশগ্রহণ নতুন তথ্য না হলেও যে তথ্য সবাইকে নাড়া দিয়েছে তা হলো সম্পদ অর্জনে এমপিদের চেয়েও এগিয়ে গেছেন উপজেলা চেয়ারম্যানরা। 5 বছরে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বেড়েছে 4000 গুণের বেশি। কেবল তাই নয়, এই নির্বাচনে কোটিপতির সংখ্যাও বেড়েছে 3 গুণ, যারা গত 5 বছরে সংসদ সদস্যদের পেছনে ফেলে অবিশ্বাস্যভাবে সম্পদের মালিক হয়েছেন। রাজনীতিতে ব্যবসায়ীদের এমন সম্পৃক্ততা এবং অস্বাভাবিক সম্পদের মালিক হওয়া গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক? এদিকে নানা বিতর্কর পরও মন্ত্রী এমপিদের স্বজনরা 13 জন চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের। অন্যদিকে দ্বাদশ নির্বাচনের মতো এই নির্বাচনকে ডামি উল্লেখ করে বিএনপি তা বর্জনের আহ্বান জানালেও একজন বাদে ভোটে রয়ে গেছেন দলটির বহিষ্কৃতরা। বিএনপির সন্দেহ, ভোটে আসা এই নেতাদের সঙ্গে ক্ষমতাসীন দলের আঁতাত রয়েছে। তাই তো কেবল প্রার্থী নয়, যারা তাদের সঙ্গে আছে তাদেরকেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেও তা কর্ণপাত করছে না নির্বাচনে থাকা বহিষ্কৃতরা। উল্টো দলের সমালোচনা করে বলছেন, কেন্দ্রীয় নেতারা তৃণমূলের পরিস্থিতি না জেনে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। তাদের আরও অভিমত, বারবার ভোট বর্জন করে তারা দলকে ধ্বংস করে দিচ্ছেন। বিএনপির ভোট বর্জন দলকে শক্তিশালী নাকি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? নির্বাচন কি হয়ে উঠেছে সম্পদ অর্জনের হাতিয়ার? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি, আছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ, এবং আছেন ঢাকা মহানগরীর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। দর্শক আছেন আপনারা আমাদের সাথে, আমরা এই আলোচনাতেও আছি। শুরুতেই আমরা চলে যেতে চাই আব্দুস সালামের কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। 71 জন প্রার্থী আপনাদের, যারা আপনারা বহিষ্কৃত করেছেন এবং তারা নির্বাচনে রয়ে গেছে, এবং রয়ে যাওয়ার পর তারা বলছে যে তৃণমূলের কথা আসলে আপনারা ভাবছেন না, নির্বাচন বর্জন বরং দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই অভিমতকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমার দুজন সহ অভিজ্ঞ আলোচক আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকে শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। এটা তো হলো আওয়ামী লীগের কথা, আপনি যেটা বললেন এটা, অর্থাৎ যারা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সহ যারা বিএনপিকে নিয়ে বেশি চিন্তা করে, বিএনপির ক্ষতি হয়ে গেল, বিএনপি ছোট হয়ে গেল, বিএনপির কর্মী নাই, এটা হলো আওয়ামী লীগের কথা। আমাদের কথা হলো যে বিএনপি জনগণের সাথে আছে। আর আরেকটা বিষয় যেটা আপনি প্রাইমারি যে রিপোর্টিংয়ে যেটা আপনি বললেন, সেখানেই কিন্তু পরিষ্কার হয়ে আসছে যে আজকে এই নির্বাচনটা কারা করতেছে, রাজনীতিবিদ কতজন আছে, ব্যবসায়ী কতজন আছে, অর্থাৎ নির্বাচনটা আজকে কোন পর্যায়ে চলে গেছে। আজকে যদি সত্যিকার অর্থে আমরা বলি যে এই নির্বাচনটা হচ্ছে শুধু আওয়ামী লীগের মধ্যে সিলেকশন, যে আওয়ামী লীগের থেকে কে হবে উপজেলা চেয়ারম্যান। কারণ আজকে বিএনপি না, শুধু কোনো রাজনৈতিক দলই আজকে এখানে অংশগ্রহণ করছে না। এমনকি জাতীয় পার্টি করছে, এমন জাতীয় পার্টি একজন, জাতীয় পার্টিকে একজন প্রার্থী দেওয়ার মতো দল, কেউ কোনো দলই অংশগ্রহণ করছে না। আজকে আওয়ামী লীগের সাথে যে জোট, তাদেরও আজকে প্রার্থী খুঁজে পাবে না, হয়তো একটা করে কোনো রকম আছে। অর্থাৎ আজকে এই টোটাল নির্বাচনের উপরে এটা একটা অনাস্থা। তো আপনাদের যে 71 জন সেখানে নির্বাচন করছে, কেন তাদের করার কারণ কি মনে হচ্ছে? না, এটা তো আপনিও বলছেন, আমি আর বলতে চাই না, এটা আপনি তো বলছেন যে ওইখানেই আসছে। যেটা হলো যে স্বাভাবিকভাবে ওইখানে আওয়ামী লীগের কিছু চেষ্টা তদবির থাকতে পারে, পাশাপাশি কিছু তো এর আগেও দেখছেন না জাতীয় নির্বাচন, আমি বলি না, এটা আপনাদের নেতারা বলেছেন। আরে কারে কোট করছেন সেটা তো আমি জানি না, আমি এখান থেকে আপনার কাছ থেকে শুনলাম। আর আরেকটা হলো যে জাতীয় নির্বাচনও দেখছেন যে আমাদের কিভাবে দল থেকে মানে ভাগায় নিয়ে, তারপরে তার মামলা টামলা সব কিছু জামিন টামিন সব কিছু দিয়ে এমপি কিভাবে বানায় দিছে, সেগুলো তো দেখছি। কাজে এই প্রসেস তো আওয়ামী লীগের থাকে। আপনি বলছেন যে একজনের সমঝোতা হচ্ছে তাদের সাথে, যে নির্বাচনে আসলে তাদের ইয়ে হবে। এটা হলো আওয়ামী লীগ, আর তারাই বলতে পারবে। আর যারা যাচ্ছে বা আওয়ামী লীগ যারা আছে তারা, আমরা বিশ্বাস করি যে এখনো সময় আছে, অনেকে এর মধ্যে থেকে ছুটে আসবে। আর বিভিন্ন কারণে হয়তো লোভ লালসা বা অনেক কিছু দেখায় নিতে পারে, মামলা থেকে বাঁচবে সেই সমস্ত কথা বলে নিতে পারে, কিন্তু আলটিমেটলি তো কোনোটাই হয় না।
কারণ আওয়ামী লীগ যেটা বলে কোনো কথাই পর্যন্ত রাখছে বলে সেটা কোনো প্রমাণ হয় নাই। তো এটা হলো যে সবচেয়ে বড় কথা হলো যে আজকে আওয়ামী লীগ দলীয়করণ করতে যেয়ে আজকে স্থানীয় পরিষদের নির্বাচনগুলো দলীয়করণ করে এমন পর্যায়ে নিছে যে আজকে জনগণ বলি বা নির্বাচনে ক্যান্ডিডেট যারা হবে কারো এটার প্রতি কোনো আস্থা নাই। এখন এখানে একটাই বলবো যে আজকে নির্বাচন কমিশন যারা বলে যে নিরপেক্ষ নির্বাচন কমিশন, তাদেরকে বলবো জাতীয় নির্বাচনের সময় তারা নিরপেক্ষ ছিল না। কারণ শুধুমাত্র সেসব আওয়ামী লীগের ডিকটেশন অনুযায়ী কিভাবে একটা নির্বাচনের নামে একটা সিলেকশন করে রেজাল্ট একটা দিতে হবে সেটা দিচ্ছেন। এখনও যেটা করতেছেন যে জনগণের টাকা খরচ করে হাজার হাজার কোটি টাকা আজকে এখানে খরচ করতেছে, যে জায়গায় আজকে মানুষের জিনিসপত্রের দাম কোথায় চলে গেছে, আজকে বিদ্যুতের দাম কোথায় চলে গেছে, গ্যাসের দাম কোথায় চলে গেছে, সরকার বলতেছে ভর্তুকি দিতে পারছি না। অর্থাৎ এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় খরচ না করলেই হয় সেই সমস্ত জায়গাতে আজকে খরচ করতেছেন, যে জায়গায় আজকে আমাদের টাকা বাঁচানো দরকার। তাই কাজে এই অবস্থায় নির্বাচন কমিশনকেও বলবো যে এখনও যে আপনারা তো বাংলাদেশেরই মানুষ, তাই কাজে বাংলাদেশের মানুষ আজকে কী চিন্তা করতেছে, সাধারণ মানুষ আজকে কী চায় সেদিকে দৃষ্টি দিয়ে একদলীয় নির্বাচনের পথে আওয়ামী লীগকে জায়েজ করার জন্য যা যা করতেছে এখান থেকে তারা বিরত থাকবে। শুধু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনি মানে তৃণমূলের কেউ আসলে এই নির্বাচনে যেতে চায় না বলে আপনি মনে করেন? সবাই কেউই চায় না, কেউই চায় না, কেউ কোনো দলই চায় না। আমি যেটা বললাম আজকে জাতীয় পার্টি তো বললাম, জাতীয় পার্টি একজন প্রার্থী হইতে পারে নাকি? আজকে অন্যান্য আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে সেখানে কি একজন করে প্রার্থী হইতে পারে? তার মানে আজকে কারোই কোনো আস্থা নাই যে আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে, এটা কেউ বিশ্বাস করে না। কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টি এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ স্থানীয় সরকার নির্বাচন প্রচলন করেছেন এবং আপনাদের দলেরই এই অবস্থা কেন? ধন্যবাদ। আমার সাথে দুইজন বীর মুক্তিযোদ্ধা আছেন, যেন আসমা ফিরোজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি বলছি যে আমাদের এই উপজেলা পদ্ধতি করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। উনি মনে করেছিলেন বিকেন্দ্রীকরণ ছাড়া এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, কারণ সমস্ত লোক শুধু ঢাকা শহরে চলে আসবে, এই জন্য উনি বিকেন্দ্রীকরণ করেছিলেন এবং তার সুফল মানুষ পেতেছিল। এখন কি অবস্থা? একজন বিচারকের 2300 মামলা একজন বিচারকের হাতে, আজকেই পত্রিকা আছে, মানুষ প্রতিদিন আছে। বিচারাধীন মামলা বেড়ে 43 লক্ষ, এক যুগে বেড়েছে দ্বিগুণ। 96,000 মানুষের জন্য মাত্র একজন বিচারক। বিচারক এজলাস বৃদ্ধির বিকল্প নেই এবং বিচারক বাড়াইতে হবে। 2300 মামলা এক বিচারকের এজলাসে আছে, তাহলে কীভাবে বিচার কার্য হবে? উপজেলা থাকলে এটা হতো না। উপজেলাটা তো ধ্বংস হয়েই গেল 90-এর পরে। এখন যেটা আছে এটাকে উপজেলা বলে না, এটা হচ্ছে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছে নিয়ে নাও। আগে তার এসিএল লাগতো উপজেলার চেয়ারম্যান, এখন সেই এসিএল লেখা লাগে না। চেয়ারম্যান একজন থাকবেন, ওই যে বললেন যে 4000 গুণ তার সম্পদ বেড়েছে, একটা গাড়ি পায়, উপজেলা একটা বাড়িও দেয় হয়তো চেয়ারম্যানদের। আর ইউনো সাহেবদের বাড়ি থাকে, রাইফেলধারী অস্ত্রধারী 10 জন লোক থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। তারই উপজেলার কর্তা ব্যক্তি। সাধারণ মানুষের কোনো কিছু নেই ওখানে, কারণ এরা মনে করে যে এরা হচ্ছে রাষ্ট্রের কর্ণধর। তারা কখনো নিজেদেরকে সেবক মনে করে না, তারা সবসময় মনে করে যে আমরা হচ্ছে এই দেশের শাসক, অতএব আমরা যা করবো তাই সবাইকে মেনে নিতে হবে। এবং আমদারা হচ্ছে রাজকর্মচারী, রাজা বদল হবে, তারা কখনো বদল হবে না, সেই জন্য তারা ওই অবস্থার মধ্যে থাকে। এখন উপজেলায় সেই সৌন্দর্য নেই। উপজেলার চেয়ারম্যানের কখনো এসিএল লেখার দায়িত্ব নেই। এমপি সাহেবরাও কিন্তু উপজেলা আমরা সেটাই জানি যে তাদের কাজের পরিধি অনেক কমে গেছে, তাদের অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু তারপরও আজকে যে প্রতিবেদন আমরা দেখলাম, তাদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি যেটা বলছে, তাতে তো মনে হচ্ছে না যে তাদের আসলে কোথাও ক্ষমতা নেই। তাদের যে পরিমাণ সম্পদ বেড়েছে সবার, সেটা কেমন করে বল না? এমপিদের থেকে তাদের সম্পদ বাড়ছে। এমপিদের উপজেলা কিছুই নাই। এমপি দেখেন যারা উপজেলা থেকে এমপি আসে, আমি কথা বলতেছি, সেইখানে এমপি সাহেবের বাড়ি ছাড়া তার কিছু নাই। ওনার যদি উপজেলার উপরে কোনো বাড়ি থাকে তাহলে বসবেন, নাহলে গ্রামের বাড়ি।
কিন্তু উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। কেমন এমপি সাহেব নিজে গাড়িতে চড়েন। আরেকটা কথা দেখেন, আমাদের উপজেলা আছে 495টি, 8টে বিভাগে, জেলা আছে 64টি, 495টি আছে উপজেলা, থানা আছে 652টি, এবং এই থানার বাইরে আবার আমাদের সিটি কর্পোরেশন আছে 52টি, পৌরসভা আছে 328টি, ইউনিয়ন 4578টি, এবং গ্রাম তো আছে 47,191টি গ্রাম আছে। তো এই সমস্ত কিন্তু উপজেলার চেয়ারম্যানরাই কিন্তু কন্ট্রোল করতেছে ওখানে বসে, এবং ইউনো সাহেবরা। এরা যদি এক হয়ে যায়, এমপি সাহেব করার কিছুই থাকে না। উনি যাইয়ে ঘোরাঘুরি করেন, উনি সালাম আদাব পান, এই পর্যন্ত এমপি সাহেবের দায়িত্ব। এই যে বলছেন 4000 গুণ বাড়ছে, কেন বাড়বে না? দেখেন আমি একটা ছোট্ট কথা মানে কেন বাড়বে, মানে সম্পদটা কোথা থেকে আসছে? একজন সামরিক শাসনের আমলে যখন আপনারা বলতেন যে এরা স্বৈর শাসন, কিন্তু যখন একটি গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক লেবাসে দেশ চালায় এবং এই সমস্ত অপশাসন তাকে ডেকে ধরে, তখন মানুষের বলে গেছে অপশাসনে ভরে গেছে অপশাসকেরা। অতএব আমরা এখন মনে করি যে দেশটা মানুষের, যে দেশের মালিক জনগণ হলো দেশের মালিক, এখন আর জনগণ মালিক না। জনগণ হচ্ছে এ দেশের প্রজা, মালিক হচ্ছে রাজকর্মচারীরা। আমি আপনি কিন্তু সাধারণ প্রজা, আমাদের কোথাও কোনো নেই, জায়গা নাই। রাজকর্মচারী যারা, তারা হচ্ছে ভাগ্যবান, তারাই সব কিছু। এইখানেই আর কিছু আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, যেমন এমপি সাহেব আছেন, যদি ভাগ্যকে কেউ মন্ত্রী হয়, তারা হয়তো কিছু সুযোগ সুবিধা পায়। এস আর রেস্ট অফ দি পিপল, তাদের কিন্তু এই দেশে খুব ভোগান্তি শেষ নাই। আপনি যেখানে যাবেন, আপনার পিছনে যদি এটি শক্তি না থাকে, আপনি সাংবাদিক গেলে একটি সুযোগ পাবেন। কিন্তু যে সাংবাদিক না, আপনি যান যে কোনো একটা অফিসে, তার সাথে কথা বলার লোক নাই। পিওনের সাথে কথা বলতে হলো তাকে ওইখানে। যে অবস্থার কথা আপনি বর্ণনা করছেন, তার মানে তো তাদের খুবই হতদরিদ্র অবস্থা হওয়ার কথা, এক নখদর দন্তহীন মানুষ হওয়ার কথা, এত সম্পদের মালিক তো হওয়ার কথা না। না, কথা না। যদি দেশে ধরেন অপশাসন থাকে, আপনি যদি এদেরকে কন্ট্রোল করার লোক না থাকে, দেখার লোক না থাকে। এখানে দেখেন কালকে একটা বড় সেমিনার হয়ে গেছে, সেখানে আমি আপনাকে পড়ে শোনাই। আমাদের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সাহেব বলছেন, হোসেন জিল্লুর রহমান, উনি বলছেন যে নির্বাচনী বাস্তবতা অনুপস্থিত হয়ে গেছে। নির্বাচনের বাস্তবতা অনুপস্থিত হয়ে গেছে। গত 7ই জানুয়ারির শুধু নয়, 14 সাল, 18 সাল, এই সমস্ত নির্বাচনী এখন একটা পদ্ধতিগত হয়ে গেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের যে অর্থ, এটা সমস্ত কিন্তু ঋণ নির্ভর, এবং এই উন্নয়নের খরচ চরমভাবে এত গুণ বেড়ে যাচ্ছে অদক্ষতার কারণে, এবং এদের জবাবদিহিতা কোথাও নেই দেখে ধস নেমে গেছে। এটা কিন্তু মূল কথা। এবং আসলেও কি জবাবদিহিতা নেই, নাকি আসলে দেখা হয় না, সেটাই আমরা একটু জানতে চাই। আমাদের সাথে আসম ফিরোজ আছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সাথে জায়গায়। শুধু একজনের কথা আমি একটু বলি, আপনি নিশ্চয়ই আজকে প্রতিবেদন দেখেছেন এবং খবর ছিল আজকে সারাদিনই এইটা। অস্থাবর সম্পদের ভিত্তিতে 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ বেড়েছে গাইবান্ধার ফুলছড়ির চেয়ারম্যান পদপ্রার্থী GM সেলিম পারভেজের। তার সম্পদ বেড়েছে 4,251.68%। একটা মানুষের 5 বছরে কেমন করে 4000 গুণ সম্পদ বাড়তে পারে? আপনারা কি দেখতে পান না, নাকি তাদের কি হচ্ছে? মানে এই জবাবদিহি তো আপনাদের দিতে হবে, কারণ আপনারা তো ক্ষমতায়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু ব্যক্তি নিয়ে আলোচনা এখানে বসি না, এটা একক সমষ্টি তো সব, যেহেতু জাতীয় সমষ্টিগত আলোচনায় আমরা আসবো। যেহেতু উনি ইতিমধ্যে ওনার মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্রে ওনার আয়ের ব্যয়ের হিসাব দিয়েছেন। যদি এরকম কোনো অসঙ্গতি থাকে তার বিএস আয়ের সাথে 4 বছর আগের সাথে এই এখনকার বর্তমান আয়, তাহলে নিশ্চয়ই প্রশাসনিকভাবে NBR আছে, অ্যান্টি কারাপশন আছে, দে উইল লুক আফটার। এখানে কে কোন দলের কোন ব্যক্তি এটা কোনো পরিচয় না। কিন্তু জাতীয় নির্বাচনে এইসব অসামঞ্জস্যের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো ব্যবস্থা দেখি নাই। যদি তার আয় এবং ব্যয় এবং তার যদি হিসাব দিতে না পারে, তাহলে নিশ্চয়ই সেখানে আমি মনে করি হিসাব কি কেউ চাইবে, চাইবে কেউ হিসাব? NBR তো আছে, সেখানে আমরা কাউকে দেখি না। কেন করবে না?
আমরা এই তারা হয়তো সংস্থাগুলো- আদিষ্ট হয় না বা এই- কিছু এই না এই সংস্থাগুলো আছে কেন? তারা স্বাধীন, তারা সিদ্ধান্ত নিলেই তো পারে। তাদের তো কেউ ইনস্ট্রাকশন দেবে না যে তুমি করো না, তো বলে নাই তো কেউ তো বলে নাই যে সরকার প্রধান বলে না, দল বলে না। যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আছি, তার অর্থ এই নয় যে তুমি একত্র লুটপাট করবা। যদি কোনো আমি মন্ত্রী নমিনেশন দিলাম, আমি ক্যাবিনেটে একজন সুযোগ দিলাম, সেই ক্যাবিনেটের মন্ত্রী যদি সে নিজ দায়িত্বে অন্যায় করে, যদি অর্থ আত্মসাৎ করে, সেজন্য তো তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতেই পারে। সেখানে তো প্রধানমন্ত্রী বলেন যে তার শাস্তি দেওয়া যাবে না। অন্যায়কারী থেকে যিনি অন্যায় করবেন, লুটপাট করবেন, যিনি এই অর্থ আত্মসাৎ করবেন, তাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওপেনলি তিনি অনেক আগে থেকে বলেছেন যে আমি দায়িত্ব নিয়েছি দল পরিচালনা করার জন্য, আমি দায়িত্ব নিয়েছি এমপি মন্ত্রী মনোনয়ন দেওয়ার জন্য, আমি দায়িত্ব নিয়েছি মন্ত্রী ক্যাবিনেটে দেওয়ার জন্য, কিন্তু আমি ওই দায়িত্ব নেব না যদি কেউ অন্যায় করে থাকে তাকে আমি প্রোটেক্ট করব। কিন্তু এরকম বড় বড় দুর্নীতির খবর আমরা যখন পাই, এই পর্যন্ত কোনো মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, দেখেন আওয়ামী লীগের অনেক এমপি কিন্তু এখনো দুর্নীতি মামলায় কোর্টের মামলা হাজিরা দিয়ে আছেন। আমাদের অনেক এমপি আছে, আপনার বোধহয় নিশ্চয়ই জানবেন, কাউকে কিন্তু কোর্টের বাইরে রাখেন নাই, জেল খাটতে হয়েছে, জামিন নেওয়া হয়েছে। মনে করেন আমাদের যদি আপনি যদি ধরেন না, আমাদের যে আগের এমপি ছিল ঢাকার, কি নাম, হাজি সেলিম, তাকেও তো দুর্নীতি মামলা যেতে হয়েছে। আমাদের মায়া চৌধুরী সাহেব, তারটা খারিজ করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হচ্ছে, কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, এবং হাজি সেলিমকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে, তিনি বাইরে চিকিৎসা নিচ্ছেন, সকল কিছুই হচ্ছে, কিন্তু তার বাইরে কিন্তু আর কোনো উদাহরণ নাই। না, কারণ উদাহরণ এখন আপনি যদি না থাকে তাহলে, এবং সেই মামলাগুলি 111 আর সাবেক মন্ত্রী মায়ের মামলাও ছিল আগের, আপনার মানে কেউ এই সরকার থেকে কখনো করা হয়নি 111 মামলা সব। কাজেই সরকার চলাকালীন অবস্থায় যখন মন্ত্রী এমপিদের এরকম থাকে, এত বড় বড় নেতাদের কথা আমরা নাই ভাবি, সেটা একটা দুরাশা। কিন্তু এই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি কয়েক বছরের, তাদের যদি এমন অবস্থা হয়, কেন একবারও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার? জিরো টলারেন্সের কথা তো সবসময় বলা হয়। এখন আপনি যদি এইভাবে স্পেসিফিক যদি কেউ ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, নিশ্চয়ই আমরা সেখানে ঢালাওভাবে নাম সহ অভিযোগ সবসময় থাকে, অবশ্যই নাম সহ তাদের অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে আমাদের সরকার তো প্রধান তো বলবে না যে তুমি ব্যবস্থা নিচ্ছ কেন। এখানে এনবিআর আছে, এন্টি কারাপশন আছে, তার ব্যবস্থা নিচ্ছে না কেন? এই ফাইলটিকে তার ব্যবস্থা নিতে পারে, এই ফাইলই তো প্রমাণ করে যে সে অস্বচ্ছভাবে, বা যদি কোনো ডকুমেন্টের এভিডেন্স না থাকে, তাকে তো ছাত্রছাত্রী প্রশ্ন করতে পারে যে তুমি এত হাজার কোটি টাকার মালিক, এত টাকার মালিক কীভাবে বলে তুমি জানো, তো সেখানেই তার মনোনয়নপত্র বাতিল করার সুযোগ আছে। তো সেখানে তারা যদি সংস্থা যদি না করে, সেখান থেকে কিছু করার নাই। আসলে আজকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল, আমি মনে করি সরকার কিন্তু তারা সুযোগ দিয়েছিল সব দলকে নির্বাচনে আসার। দলীয় মনোনয়ন দিলে, দলীয় প্রতীক দিলে হয়তো অনেকে আসবে না, সেই জন্য দল সিদ্ধান্ত নিয়েছে যে না, সব দলের লোক, সব মনের লোক, সব ধরনের লোক, সব শ্রেণীর লোক নির্বাচনে আসুক, সেই জন্য দলীয় প্রতীক বন্ধ করে দিয়ে নির্বাচন দিয়েছেন। এখন সেই নির্বাচনে আওয়ামী লীগের থেকেও প্রার্থী হচ্ছে, বিএনপির থেকেও প্রার্থী হচ্ছে, এবং আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল যে আত্মীয় স্বজন যেন নির্বাচনে না আসে। আত্মীয়র ব্যাখ্যা গত পরশু দিনে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। আত্মীয় বলতে ভাই, আত্মীয় বলতে পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, ছেলে মেয়ে স্ত্রীর কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এইরকম যদি হয়ে থাকে, আজকে নির্বাচন হচ্ছে আপনার 134টা উপজেলা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলিয়ে, তার মধ্যে এই প্রার্থী আছে মাত্র 13 জন, ছেলে, ওয়াইফ বা ভাই এরকম আছে মাত্র 13 জন। তো কোথায় হলো 134 আর কোথায় হলো 13। কাজে আমি মনে করি সেখানে সংখ্যায় খুবই কম, নগণ্য। এই 13 জনের জন্য তো আপনি বলতে পারবেন না যে আমাদের এমপি মন্ত্রী ছেলেরা দাঁড়াইছে, কিন্তু আমি মনে করি এটা আসলে না। বিএনপির এই যে এতগুলো লোক প্রথম ধাপে, বিএনপির যে 73 জন, দ্বিতীয় ধাপে 61 জন, তাদেরকে এক্সপেল করা হয়েছে। এখন একটা দলের নেতারা বলছে যে দল ঠিকমতো চলছে না, দল কর্মীদের পালস বুঝছে না, তারা নির্বাচনে আসে না এবং আমাদেরকে তারা ধ্বংস করে যাচ্ছে। আমরা নির্বাচন করলে হয়তো নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারবো, আমাদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন তাদেরকে এক্সপেল করছে। আমি তো মনে করি এই এক্সপেলটা হয়তো তারা এমন হতে পারে যে এই লোকগুলো আর বিএনপিতে ফিরে যাবে না। বারবার ইলেকশন করতেছে না, সেই 2008 থেকে শুরু করে একটা নির্বাচন করেছিল, এরপর তারা আর নির্বাচনে আসে নাই। 2008-এর নির্বাচনের ফল তো আমরা দেখেছি, তাদের রেজাল্ট কী হয়েছে। তারপর থেকে 2014, 2018, 2024 এখন পর্যন্ত তারা নির্বাচনে আসে না, নামের মতো আসে এবং পরে নির্বাচন থেকে চলে যায়।
এখন আমি মনে করি এই দলের নেতাকর্মীরা টায়ার্ড এই দলের সিদ্ধান্ত। কিন্তু বলা হচ্ছে বিএনপির তরফ থেকে এই ৭১ জনকে আপনারা কোনো না কোনো লোভ দেখিয়েছেন, কোনো সমঝোতা করেছেন, কোনোভাবে তাদেরকে বাধ্য করেছেন নির্বাচনে আনতে, কারণ তারা বিশ্বাস করে যে কোনোভাবে যে নির্বাচন পদ্ধতি চলছে সেই নির্বাচন তারা বাচ্চা চকলেট খাওয়া শিশু না, তাদের বয়স সবারই 25 থেকে আরো। নিশ্চয়ই আমরা সেই আলোচনাটা ফিরতে চাই। তারপরে জাতীয় পার্টি থেকে কেন একজন কিভাবে এখানে আসে সেটাও নিশ্চয়ই আমরা জানতে চাইবো একটা বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। সবাই রাজকাহনে আছেন, আমরা আলোচনাতে আছি এমপি চেয়ারম্যান হলেই সম্পদ বাড়ে কিভাবে, এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে আছেন আব্দুস সালাম, আহ্বায়ক তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আব্দুস সালাম, আপনি বলছিলেন যে কোনো না কোনো আসলে লোভে পড়ে দলের যারা যায় তাদের কোনো না কোনো লোভ দেখানো হয়েছে, কিন্তু এটা তো মানে যেটা বললেন আশমুখ ফিরোজ, যে এটা তো কোনো চকলেট ক্যান্ডি না যে আমি লোভ দেখায় কাউকে নিয়ে আসবো, সবার তো বিবেচনার জায়গা আছে। শোনেন, এইখানে আমি যেটা বারবার বলতেছি যে আসলে ইলেকশন কি আছে? ইলেকশনই তো নাই। যদি ইলেকশন থাকতো তাহলে না সেখানে যাওয়া না যাওয়ার প্রশ্ন আসতো। কথাটা হলো যে আপনি জাতীয় ইলেকশনে কি করলেন, সমস্ত কিছু একেবারে উড়াই দিয়ে আপনি নিজের থেকে একটা থিওরি দিয়ে দিলেন যে একই দল থেকে যারা দলের পদে আছে তারা পর্যন্ত দাঁড়াইতে পারবে, আরেকজন নৌকা দিল, আরেকজন জাহাজ দিল, আরেকজন কৌটা মার্কা দিল, অর্থাৎ একই দলের থেকে দাঁড়া করায় দিল 3 জন, তাই না? এটাকে কোনো নির্বাচন কোনো আইনে পারে? যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে মাদা শক্তওয়ালা থাকতো তাহলে তো নির্বাচনই হয় না। তো এখন আবার কি করতেছেন যে আপনি বলতেছেন যে না আবার এই নির্বাচনে সেই আবার এর আগে বললেন যে আমরা যখন সবাই মানা করলাম যে লোকাল নির্বাচনে দলীয় ভিত্তিক হওয়া উচিত না, কিন্তু আওয়ামী লীগ জোর করেই করলো। আবার এইবার এখন বলতেছে যে না দলীয় ভিত্তিক কোনো মনোনয়ন আমরা দেব না। তাহলে করলেন কেন সে সময়? অর্থাৎ যখন যেটা খুশি সেটাই বলবেন, যে জায়গায় এর জন্যই তো বললাম যে যেহেতু আজকে জবাবদিহিতা নাই, যেহেতু নির্বাচনই নাই, যদি নির্বাচন হইতো তাহলে না যাওয়ার প্রশ্নটা আসে। তারা তো আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য তার নিজের দলরও তো শেষ করে দিছে, দলের কোনো ডিসিপ্লিন রাখছে। যদি থাকতো তাহলে তো ওইভাবে নির্বাচন হইতো না। এখনও যেটা বলে সেটা তো বলতে পারে না, আইনও তো কেউ বলতে পারে না, তাই না? এর জন্য বলছে আওয়ামী লীগ আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এবং দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগের উপর নির্ভরশীল না করে হোললি তারা প্রশাসনের উপর নির্ভরশীল দল হয়ে গেছে। এবং যেটা আমরা দেখছি এর আগের 2 নির্বাচনও প্রশাসনের লোকজন বলছে আওয়ামী লীগ তারা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে কি আসলে প্রশাসনের এখানে দরকার ছিল? মানে আছে স্থানীয় সরকার যে নির্বাচন হবে অবশ্যই, কেন সেখানে কি করবে? সে প্রশাসনই তো নির্বাচন করবে। নির্বাচন করে কে? এত প্রার্থী প্লিজ বলতে দেন। প্রশাসন নির্বাচনটা করে কে? এসডিও করে, ইউএনও করে, তারা কি প্রশাসন না? ওসি করে, ডিসি করে, আমাদের সময় করলে। এই জন্য বললাম আওয়ামী লীগের উপর, এই জন্য আজকে তাহলে বিএনপি ধরেন, আমি তো বললাম জাতীয় পার্টি কেন যায় নাই, আজকে জাসদ কেন যায় নাই, আজকে ওয়ার্কার্স পার্টি কেন যায় নাই, আজকে ওয়ার্কার্স পার্টি কেন? ওই তো তার মানে অন্য সব দল তারা একেবারেই নাই, একমাত্র খালি আওয়ামী লীগ আছে। বলছেন যে মাঠ পর্যায়ে আপনাদের কর্মী নাই দেখে যান না। না, ওই তো বললাম তার মানে তাদের কর্মী নাই, শুধু আওয়ামী লীগের আছে। আসলে আওয়ামী লীগেরই নাই। ফিরোজ ভাই বলতে দেন, আপনার সময় আপনি বললেন। কথাটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য তারা আজকে কনস্পিরেসিতে চলে গেছে। তারা পিপুলস নির্ভর না, জনগণ নির্ভর না। যদি জনগণের ভোটে হয়তো নির্বাচিত, তাহলে আজকে জবাবদিহি থাকতো, আজকে যে কোনো কিছু থাকতো। আজকে দেখেন না, বলেন যে আজকের এই অবস্থা, ওই যে একটু আগে বললেন, আমরা তো শুনছি যে এই পার্লামেন্টের একজন এমপি বলছে যে তার এমপি হিসাবে তার বরাদ্দ এত টাকা। আমি এখানে তো ফিরোজ ভাইও আছে, 2 ফিরোজ ভাই আছে। এই ধরনের কোনো নিয়ম আছে কি না যে কোনো পার্লামেন্ট সদস্যের নামে কোনো অর্থনৈতিক বরাদ্দ থাকে না, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি থাকে। এর জন্যই ওই যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হয় না, ওই প্রজেক্ট দিয়ে আজকে আপনি নিজেও বললেন রিপোর্টিংয়ে, যেটা বাস্তব, যে আজকে উপজেলা দেখেন কেন, আজকে পার্লামেন্টে কারা, তারা তো আজকে ব্যবসায়ী। আজকের এই লাস্ট পার্লামেন্টে তো আমরা দেখছি, যেটা ফিরোজ ভাই ছিল, হ্যাঁ ফিরোজ ভাই প্রশ্ন করছিলেন, আমি আজকে তাকে জিজ্ঞেস করতে চাই কেন প্রশ্ন করছিলেন সে সময়, যে এমপিদের পাওয়ার বেশি না উপজেলার নির্বাহী অফিসারের পাওয়ার বেশি, তাই না? এর জন্যই বললাম যে আজকে হোল নির্বাচনে শুধু টোটাল পলিটিক্যাল প্রসেসটাকে আজকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, কাজী ফিরোজ রশিদের কাছ থেকে আমি এটা জানি, আবার আসবো স্যার ভাই, আমি অবশ্যই শেষ করে নেই, শেষ হবে সালাম ভাই, আমি আসবো, এইটুকু একটু শেষ করি। কাজী ফিরোজ রশিদ, যে কথাটি আসলে বলা হয়ে থাকে যে তারা বলছেন যে
আসম ফিরোজ বলছেন আপনাদের মাঠে আসলে কর্মী বা নেতা নাই যারা নির্বাচনে দাঁড়াতে পারে, এবং দৃশ্যপট আমরা তাই দেখছি। যদি পুরো ইয়েতে চেয়ারম্যান পদে একজন মাত্র দাঁড়িয়ে থাকে, যেখানে 500 জনের মতো চেয়ারম্যান পদ, এই পরিস্থিতি কেন? আসলে আপনাদের লোক নাই? আসলে তা না, তাহলে লোক তো সব জায়গায় আছে, হারা যেতে আছে ইলেকশনে, কিন্তু তারা বিগত নির্বাচনের অবস্থা দেখে তারা আসলে নির্বাচনের এইটাই হারিয়ে ফেলেছে। এখন আর তাদের কোনো ইচ্ছা নাই, আস্থাই নেই। তার দেখে যে এটা তো নির্বাচন হচ্ছে না, নির্বাচনে একটা সিলেকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই নির্বাচনে কেন যাব? যারা উপজেলা ইলেকশন করতে চায় তারা তো এমনি থেকে কোনো কিছু কম না। তাদের এলাকায় যথেষ্ট সুনাম থাকতে হবে, পরিচিতি থাকতে হবে, সেই ধরনের শক্ত অবস্থান থাকতে হবে। এগুলো লোক তো আমাদের আছে, কেন থাকবে না? কিন্তু দেখেন এই যে আজকেই আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতিখরুজ্জামান বলেন, যেসব সংসদ নির্বাচন, এই দেশে যে নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন হচ্ছে, একে ইলেকশন না বলে বড় জোর সিলেকশন বলা যায়। আজকে বলছে প্রথম আলোতে সিলেকশন বলা যায়। এখন এই সিলেকশন তো গভর্নমেন্ট ঠিক করে রাখে কে হবে না হবে। তো এর মধ্যে মাথা দিয়ে টাকা পয়সা খরচা করে কে সম্মান নষ্ট করতে যায়? জাতীয় পার্টি তো অত বোকা না। আমাদের কাদের ভাই কি বললেন? কাদের ভাই বললেন যে আমার তখন 2টা পদ ছিল, একদিকে প্রচণ্ড চাপ, আমি না আসলে দল ভেঙে যায়, কারণ আমাদের দলের মধ্যে পুতুল নামসন 2টা এই ভাগ করে রাখা হয়েছে। উনি আসলে আরেক ভাগ যাবে, আরেক ভাগ না আসলে উনি যাবে। তা বলছে আপনি কি দল চান? আপনি দল থেকেও আউট হয়ে যাবেন, সংসদ থেকেও আউট হয়ে যাবেন, তাহলে 2টিই আপনি রাখেন। কারা বলছে? আর যারা মালিক তারা বলছে। কে বলছে এটা কাদের ভাই ভালো করে বলতে পারবে, তারা জিজ্ঞেস করবেন একদিন আপনি এখানে এনে একান্তভাবে আপনাকে বলে যাবে। নামটাই পাচ্ছি না। উনি বলছেন, হাওয়ার থেকে পাওয়া, আমি কোট করলাম যে উনি বলছেন যে আমার তখন সামনে 2টা পদ, দল ঠিক রাখা এবং সংসদে আমাদের যাওয়া, না হলে আমার দলও যায়। পারে না যে এটা জেম কাদের নিজেই নিজের কথা বলেছেন, তাকে আসলে চাপ কেউ দেয়নি, তিনি তার ব্যক্তিগত বিষয়ই দেখেছেন, তখন এই কারণে চাপ দিতে এটা উনি বলবে, আপনি এটা বের করতে পারবেন সাংবাদিক হইয়া। এটা আমি উনি যেটা বলছেন সেটা আমি কোট করলাম। অতএব আমি মনে করি যে এটা যথার্থ বলেছেন। এই ধরনের চাপ যদি দেওয়া হয়, দেখেন একটি কথা মনে করবেন, গণতন্ত্রের যে সঠিক সংজ্ঞা আজও কিন্তু আমরা কেউ ঠিক করতে পারিনি। আজও এই রাজনৈতিক দল যারা এখন ক্ষমতা আছে বা আগে ছিলাম আমরা বা ভবিষ্যতে যদি কেউ যায়, আজ পর্যন্ত সবাই কিন্তু আমরা দায়ী। বিএনপি ক্ষমতা ছিল, আমরা ছিলাম, এখন আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘদিন, আজকে 20 বছর টানা যাচ্ছে ক্ষমতায়। যখন যে ক্ষমতা আসে সে মনে করে তাদের এই যে রাষ্ট্ররা যেভাবে চালাচ্ছে এইটা হচ্ছে শ্রেষ্ঠ সংজ্ঞা গণতন্ত্রের। তাদের ইচ্ছে মতো একটা গণতান্ত্রিক সংজ্ঞা বানিয়ে লয়। এখন একতরফাভাবে একটা ইলেকশন, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, এইটা হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ সংজ্ঞা। আইয়ুব খান একটা করছিল, আপনার মনে আছে, বেসিক ডেমোক্রেসি। তখন ফিরোজ সাহেব ছিল, আমরা ছিলাম। তো বেসিক ডেমোক্রেসি একই দলের মধ্যে কেন বেচা, ঠিক এখন ওইভাবে না করে আর একটু আধুনিক কায়দায় একটু উন্নত কৌশল নিয়ে করা হচ্ছে কিনা সেই কথাটাই জিজ্ঞেস করি। আরো উন্নত কইরা এই গণতন্ত্রকে এমন উন্নত করছে, এখন এটাকে আপনি বলতে পারেন যে বৈজ্ঞানিক গণতন্ত্র। অর্থাৎ এটা একই দলের মধ্যে ইলেকশন হবে, কেউ কিছু বলতে পারবে না, কেউই আসছে না এবার। তাহলে এটা আসলে কিছু হবে কিনা? সুযোগ দিচ্ছেন কেন আপনারা আমাদের এইভাবে? আমি চাই না আপনারা এইভাবে সুযোগ দেন। আমাদের তো একা ইলেকশন করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আপনারা, আমরা কি করব? আওয়ামী লীগের কি করা আছে? নির্বাচন তো নির্বাচনের সময় হবে, এবং কেউ যদি অংশগ্রহণ, দেখেন সমস্ত দলকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবার যেহেতু মার্কাটা কেন দিল না এই কারণে যে সব দল সব মতের লোকেরা যেন নির্বাচনে আসে, এবং সেই জন্য সেই মার্কা তুলে দিয়েছেন। এটা সিদ্ধান্ত দিয়েছেন জাতীয়ভাবে, আন্তর্জাতিক বিশ্বকে দেখাবার জন্য যে আমরা মার্কা উঠিয়ে দিলাম, সব লোক, সব মনের লোক, সব দলের লোকজন পার্টিসিপেট করে। এখন যদি দল কেউ নির্বাচনে না আসে, তো নির্বাচনের শিডিউল যদি ঘোষণা হয়ে যায় এবং নির্বাচন 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে তো নির্বাচন দিচ্ছে, এর আগে তো দেয়নি। তাই নিয়ম অনুযায়ী নির্বাচনে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, সেই নির্বাচন তো বসে থাকবে না। নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়েছে 1 মাস আগে, নির্বাচন মনোনয়নপত্র দাখিল করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তারপরে স্ক্রুটিনি হবে, প্রত্যাহার হবে, মার্কা হবে, দেন নির্বাচন করবে। এখন বিএনপি আসবে না, জাতীয় পার্টি সেভাবে প্রস্তুতি নিয়ে আসে নাই,
কি করবে গভর্নমেন্ট? তারপরে গভর্নমেন্ট চিন্তা করলো ঠিক আছে তাহলে সমস্ত দল যাতে নির্বাচনে আসতে পারে সেই সুযোগ করে দিই, সেখানে আসেন। আর উনি যে কথাটা বললেন সালাম সাহেব, তাকে আমি বলবো দেখেন ওনার নেগেটিভ বলতে বলতে সব ব্যাপারে তাদের একটা নেগেটিভ ভূমিকা থাকে। কোনো সাবজেক্টে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় একটা জায়গায় তাদের কাছে পজিটিভ কোনো আলোচনা পায়নি, অল নেগেটিভ। আমরা যা বলি সবটাই নেগেটিভ, ওনারা যা বলে সেটা পজিটিভ। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে তো মনে করি যে কোন সময়ের জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একমত হবে না। আপনারা প্রশংসা করেছেন কখনো? হ্যাঁ, আপনারা কোনো কিছুতে প্রশংসা করেছেন? অবশ্যই প্রশংসা করব না কেন? তারা নির্বাচন আসলে আমরা তার সাধু বোঝেন না, এই নীতি প্রশংসা আসলে কিন্তু প্রশংসা তো করেন নাই, কেন করবো না? আসুক না, তারা নির্বাচনে আজকে যদি নির্বাচনে এসে যদি তারা এমন একটা রোল প্লে করতো, যদি এমন, আমি তো মাঝে মাঝে বলছি এই টকশোতে এসে যদি দেখতাম যে নির্বাচনে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, আমিও ওনাদের সাথে থাকবো। আমি তো চাই যে সেটা ভালো অন্তত দেখেন আমরা 60-এর দশকের রাজনীতিবিদ, এই যে বসা আছে ভদ্রলোক 62, তার আগে বোধহয় নামছে, আমিও 62 ছাত্র রাজনীতিতে নামছি, ক্লাস 6-এর ছাত্র তখন, যখন এই 62 হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের আন্দোলন, সেই থেকে আজ অব্দি এখনো এক দলে এক মনে এখনো আছি। তো আমরা তো কোনো পরিবর্তন করতে পারতেছি না। এখন যারা রাজনৈতিকভাবে পরিবর্তিত হয়, যারা মনে করেন কোনো এক সময় ভাষণে ন্যাপ করছে, যারা কোনো সময় মুসলিম লীগ করছে, তারা জামাত করছে, সব বিএনপিতে ঢুকে গেছে, সব বিএনপিতে। আমরা তো সেইভাবে লোকরে নিতে পারি না। আমরা একটা এমন গণতান্ত্রিক দল যে আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ। আমরা চেয়েছিলাম যে এবার নির্বাচনে সব দল আসবে, সে একটা উনি কথাটা বলছেন যে একজন এমপি টাকার কথা বলছে। দেখেন কোনো এমপির কাছে কিন্তু ক্যাশ টাকা দেয় না। একটা এমপিকে বলা হয় যে তুমি এই 10 কোটি 20 কোটি টাকার একটা প্রজেক্ট দেবা, 5 বছর তোমার জন্য 20 কোটি টাকা বরাদ্দ আছে, এই বরাদ্দটা তুমি স্থানীয় পর্যায়ে লোকাল এমপি, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং উপজেলা পরিষদে আলাপ করে স্কিম দেবা, সেই স্কিমের টেন্ডার হবে, কন্ট্রাক্টর কাজ করবে। সেখানে এমপি তো নিজে কাজ করে না। এই যে বারবার বলা হয় যে একজন এমপি বলছে সিলেটের যে আমি এত কোটি টাকা পেয়েছি, আসলে এত কোটি টাকা তো সে ক্যাশ পায় নাই, তার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত, কিন্তু সেই এলাকার উন্নয়নটা কতখানি হয় এবং সেই বরাদ্দকৃত অর্থ আসলে কেমন করে ব্যয় হয়, আমরা শুরু করেছিলাম সেটা দিয়ে। নিশ্চয় মন্ত্রী এমপিদের যদি আমরা মাসিক বেতন দেখি, ভাতা দেখি এবং উপজেলা চেয়ারম্যানদের যদি দেখি, তাদের কোটি কোটি টাকা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যখন এটা দেখি, তখন এই তদারকি যখন আপনারা করছেন না যে কেমন করে তারা এত সম্পদের মালিক হচ্ছে, তখন আমার জন্য 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেটাই মানুষের কাছে চলে যায়। আমরা বিরতির পর ফিরবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা শেষ মুহূর্তে আছি এবং বিরতিতে যাওয়ার আগে আব্দুল সালাম কথা বলতে চাচ্ছিলেন। আমার প্রশ্নের আগে আমি কথাটা শুনতে চাই। আব্দুল সালাম জি, যেটা ফিরোজ ভাই যেটা বলতেছিলেন, অর্থাৎ ফিরোজ ভাই মানে আওয়ামী লীগের ফিরোজ ভাই, যেটা হলো যে ভোটে আসেন না কেন, কিন্তু ভোটটা আমি তো যেটা আগেও বলছি, ভোটটা কোথায়? অর্থাৎ এখন এই সরকারের স্লোগান হলো আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, এবং আমি প্রধানমন্ত্রী হয়ে আছি, সকল মন্ত্রণালয় আমার আছে, তুমি খালি আসো নির্বাচনে আইসো। তো এই নির্বাচনে যায় কে কী করবে? বাস্তবতাটা তো তাই, যে আজকে বলতেছে যে আমরা আসেন না কেন। আরে আমরা তো গেলাম 2018 সালে, নির্বাচনই তো করতে দিলেন না। আপনার এইখানে দাঁড়ায় বলছে যে আমার নির্বাচনের আমার অপোনেন্ট আওয়ামী লীগ না, প্রশাসন আমাকে নির্বাচন করতে দিচ্ছে না। এইখানে ইলেকশন চলাকালীন বলছি। কিন্তু আব্দুল সালাম, আমি 14 বা 15তে বোধ হয় যেটা নির্বাচন হয়েছিল, উপজেলা নির্বাচন, প্রথম ধাপে কিন্তু আপনারা জিতেছিলেন সব। হ্যাঁ, ওই জিতাটাই তো কাল, তখন আওয়ামী লীগ মাত্র ক্ষমতায় এসেছিল। হ্যাঁ সেটাই, ওইটাই কাজেই সেখানে গেলে তো আপনারা জিততে পারেন ভাই। আমরা তো যেতে পারি, আমরা তো এখনো বলতেছি প্লিজ, আমি তো এখনো 5টাতে জিতেছিলেন। প্লিজ, আমরা 4টা সিটি কর্পোরেশন আমরা জিতছি, তারপরে তো ওরা মেকানিজম শুরু করে দিল, অর্থাৎ যাতে না জেতা যায়। তারপরে তো দলীয়করণ করে ফেললো। কথা হলো নির্বাচন, আওয়ামী লীগ যে বলে আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচনই করতো সবাইকে নিয়ে, তাহলে আমি যাব না কেন? তাহলে যুক্তি থাকে। আজকে আপনি আমার নেত্রীকে জেলে দিবেন কি 2 কোটি টাকা বলছেন ই করে দে, তাহলে মখা আলমগীর আজকের আপনার ওই যে ইসের থেকে জলবায়ুর ফান্ডের থেকে টাকা তার ব্যাংকে চলে গেল, সেই ব্যাংকই উধাও হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচার হয়েছে? আর আপনি বেগম খালেদা জিয়াকে কোথাকার কোন 2 কোটি টাকা যেটা এখনও ব্যাংকে আছে, 6-7 কোটি টাকা হয়ে গেছে, তারে আপনি রায় দিচ্ছেন এবং তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। যদি আপনি আচরণই আমার সাথে ভালো করতেন, তাহলে আপনাকে আমি মানবো না কেন? তা আপনি যখন তখন তারেক রহমান সম্পর্কে যাতা কথা বলবেন, তাই না? জিয়া রহমান সম্পর্কে যাতা কথা বলবেন, আবার আপনি বলতেছেন আমাকে মানো, তাহলে আপনাকে মানবো কেন আমি?
আপনি যদি মিনিমাম সম্মানটুকু দেন না, আজকে বাংলাদেশে কেউ কোনো সম্মানী লোকের সম্মান নাই। আজকে যে অবস্থা হচ্ছে, আজকে অর্থনীতির আজকে যে অবস্থা হচ্ছে, বিদ্যুৎ, গ্যাস, পানির দাম সবকিছু বাড়ছে। এটা যদি আমরা বলি এটাকে বিএনপি মিথ্যা বলতেছে, এটাকে বিএনপি মিথ্যা বলা, এটাও বললো আমাদের অপরাধ হয়ে গেল। আজকে ব্যাংকগুলো চুরি হয়ে যাচ্ছে, ব্যাংকের ডাইরেক্টররা ধরতেছেন না, ব্যাংকের মালিকরা ধরতেছেন না, আর বিএনপিরে খালি ধরেন, তাহলে এটা বলা যাবে না। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের অন্যতম শরিকও এবং সুহৃদও বলা হতো, কারণ নির্বাচনে আপনারাই সবসময় যে একটা নির্বাচনকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই উপজেলা নির্বাচনে আপনাদের যে অবস্থান, তার মানে কি আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্কটা একটু চির ধরবে আপনার মনে হয়, বা আস্থার কোনো জায়গা তৈরি হবে, অনাস্থার? ব্যাপার হচ্ছে কি, জাতীয় পার্টি একটা পুতুল হয়ে গেছে এখন। আমাদের যে মানুষ পুতুল নাচের মতন দেখা হয়, সুতার যেমন পুতুল নাচ, কিন্তু পুতুলও নাচে না, সুতার টানে পুতুল নাচে, আমরা সেইভাবে করি। জাতীয় পার্টির কন্ট্রোল জাতীয় পার্টির হাতে নেই, পরিষ্কার কথা। এখন আমি একটি কথা বলতে চাই আপনাকে, আগে কি হইতো, একটি রাজনৈতিক দল প্রতিপক্ষ আরেকটি রাজনৈতিক দলকে তারা মনে করতো আমাদের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ। এখন কিন্তু মনে করে শত্রু। শত্রুকে কী করতে হয়, একদম যুদ্ধে পরাজিত করতে হয়, তাদেরকে একদম শেষ করে দিতে হয়। তো এখন রাজনীতি কিন্তু আগের অবস্থায় নাই। গণতন্ত্রের মূল পথে বাধা কি দেখেন, গণতন্ত্রের পথে মূল বাধা হচ্ছে বিবেকবান মানুষ, লোকগুলো সব বিবেকহীন হয়ে যাচ্ছে দিন দিন। যাদের বিবেক আছে তার বিবেকহীন হয়ে গেছে। সাংবাদিক, চাকরিজীবী, শিক্ষক, সমস্ত শ্রেণীর লোক আজকে দলীয় আনুগত্য প্রকাশ করে এক প্রকার স্বস্তিতে আছে। এরা গণতন্ত্রের শুভ লক্ষণ। অর্থাৎ আমরা মনে করি যে আমরা যদি একটি দল হয়ে যাই তাহলে আমাদের আর কোনো ভয় ভীতি থাকবে না, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তো এই বিবেকবান লোকগুলো যখন কথা বলে না, তখন তারা মনে করে যে আমরা তো একই দল, আমাদের বাইরে আর কোনো লোক নেই। তার অর্থ এই নয় যে তাদের বিরুদ্ধে লোক নেই, আছে, কিন্তু তারা ঘুমন্ত অবস্থা মনে হচ্ছে। আসম ফিরোজ, যে কথাটি আসলে ওনারাও যেহেতু এই উপজেলা নির্বাচনে জাতীয় পার্টিও মনে হয় একজন আছে, তিনিও উইথড্র করবে, সেটা কি আওয়ামী লীগের জন্য একটা চাপ তৈরি করবে কিনা? আসলে দেখেন, আমরা চাপ ফিল করব না। কেন করব না? আমরা কিন্তু দিয়েছিলাম নির্বাচন, এখনো তো মনে করেন এই দ্বিতীয় ধাপের পরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপ রয়ে গেছে, এখনো তো তারা ইচ্ছা করলে ইলেকশনে আসতে পারে। এবং আমি মনে করি এই দুইটা নির্বাচন দেখার পরে আগামীকালকে পরশুদিন একটা নির্বাচন হবে 8 তারিখ, তারপরে হবে 21 তারিখ। এই দুইটা ধাপের নির্বাচন দেখে তারা অনুমান করতে পারে যে ভোটটা কীভাবে হবে। আমি তো নিশ্চিত করে বলতে পারি এই ভোট শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। এবং হয়তো অন্য প্রার্থীও থাকে। আমি একটা কথা বলি আপনাকে, প্রশাসনও কিন্তু তখন যদি বিএনপি ইলেকশনে আসতো, জাতীয় পার্টি যদি ক্যান্ডিডেট দিয়ে নির্বাচনে আসতো, প্রশাসনও বুঝতে পারতো যে না, পার্লামেন্ট ইলেকশনে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ওদের ভাষা মতো, ওনাদের কথা মতো, তাহলে এই নির্বাচনটা যেহেতু দল ক্ষমতা যাওয়ার নির্বাচন নয়, এখানে যোগ্য, দক্ষ, কর্মঠ, সৎ ব্যক্তির আসুক, প্রশাসনও চাইতো। কিন্তু প্রশাসন সুযোগ তো তার দিল না। আপনাকে নির্বাচনটা কন্ট্রোল করে তো নির্বাচন কমিশন, এবং প্রশাসন থাকে ডিসি, এসপি, ইউনো, এরা হয়তো প্রশাসনিক কর্মকাণ্ডটা করে। কিন্তু আমি তো মনে করি নির্বাচন কমিশনও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এখানে, যাতে শক্ত নির্বাচন হয়। তিনি বলেছেন এমপি মন্ত্রীদেরকে শক্ত নির্বাচনটা কেন হবে, মানে একাই আপনারা আছেন সেখানে, শক্ত কি নরম কি? আমরা থাকলে তো আমাদের মধ্যে 2 জন দাঁড়াইছে, একটা কনস্টিটিউয়েন্সিতে 4 জন 5 জন দাঁড়াইছে, তাও তো আমার প্রতিপক্ষ হয়ে গেছি। এখন আমরা যেহেতু আমরা ইলেকশনে দাঁড়াইছি, তখন নিজেদের মধ্যে প্রতিপক্ষ হয়েছে। আমি মনে করি সেখানে তারা এই ফাঁকে যদি বিএনপি দাঁড়াতো, তাহলে নিশ্চয়ই মনে করি এখানে তারা সুফল নিতে পারত। যেহেতু তারা দাঁড়াবে না, তারা আসবে না, তাদের না আসলে তো নির্বাচন বসে থাকবে না। এবং তারা বারবার, এখন শোনেন, যত আলোচনাই করি না কেন, এই টক শোতে যত আলোচনা হয় ওই একই নেগেটিভ, একই পজিটিভ কোনো আলোচনা বিএনপির কাছ থেকে আমরা এখন পর্যন্ত পাই। আমরা চাই আওয়ামী লীগের তরফ থেকে অন্তত সেটা আসুক। যে কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিটা অন্তত কমানোর জন্য আপনাদের কোনো আলোচনার সুযোগ হোক, অন্তত আপনারা আলোচনা করেন যাতে রাজনৈতিক দলগুলো অন্তত আসে নির্বাচনগুলোতে। এইটুকুই নিশ্চয় আমরা প্রত্যাশা করতে পারি। জেদ করে নির্বাচনে আসলে আমাদের এই যে আপনাদেরও না থাকুক, আমরা সেই আলোচনাতে আবার ফিরবো। থাকবে সাথে।